সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়েছে মোদির কারণে, দাবি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। আর কোনো বেয়াদবি বরদাস্ত করা হবে না, চীনকে স্পষ্ট হুমকি ভারতের। 3 মাসে ইরানের ইসলামী ব্যবস্থার পতন ঘটানোর পরিকল্পনা ছিল ট্রাম্পের। মার্কিন সেনারা ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় থাকবে। রাফায়েল নিয়ে ভারতের শর্ত পূরণ করছে না ফ্রান্স। এবং সবশেষে জানাবো, দক্ষিণ কোরীয় কর্মকর্তাকে হত্যার পর পুড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়েছে মোদির কারণে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অবনমনের অভিযোগ তুলে এর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দুষলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বুধবার নিজের টুইটার হ্যান্ডেলে রাহুল গান্ধী লেখেন, কয়েক দশকের চেষ্টায় যে সম্পর্কের জাল তৈরি করেছিল কংগ্রেস, তা নষ্ট করে দিয়েছেন মোদি। বন্ধুহীন পাড়ায় বাস করা অত্যন্ত বিপজ্জনক। টুইটে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে দ্য ইকোনমিস্ট পত্রিকার এক প্রতিবেদন যুক্ত করেন রাহুল গান্ধী। প্রতিবেদনের শিরোনাম ছিল, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক দুর্বল হচ্ছে, চীনের সঙ্গে শক্তিশালী হচ্ছে। ইকোনমিস্টের ওই প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক খারাপ হয়েছে, আর এই অবস্থায় চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে। গত কয়েক মাস ধরে লাদাখে ভারত ও চীনের মধ্যে সংঘর্ষ হয়েছে, প্রবল উত্তেজনা রয়েছে। সেনা ও মন্ত্রী পর্যায়ে একাধিকবার আলোচনার পরও পরিস্থিতির উন্নতি হয়নি। এ অবস্থায় বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক ভালো হওয়া মানে ভারতের কাছে অশনি সংকেত, কারণ প্রতিবেশীদের মধ্যে বাংলাদেশের সঙ্গেই সবচেয়ে ভালো সম্পর্ক ছিল ও আছে ভারতের। আর কোনো বেয়াদবি বরদাস্ত করা হবে না, চীনকে স্পষ্ট হুমকি ভারতের। নিয়ন্ত্রণ রেখা বরাবর শান্তি বজায় রাখতে দ্বিপাক্ষিক বোঝাপড়ায় বিশ্বাসযোগ্যতা ইতিমধ্যেই হারিয়েছে বেইজিং। মুখে শান্তির কথা বললেও প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় স্থিতাবস্থা পরিবর্তনের লক্ষ্যে কিছু না কিছু ঘটিয়েই চলেছে শি জিনপিং প্রশাসন। এই পরিস্থিতিতে এবার কড়া অবস্থান নিল নয়াদিল্লিও। নয়াদিল্লির পক্ষ থেকে বেইজিংকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনা বাহিনীর বেয়াদবি বরদাস্ত করা হবে না। অতীত সমঝোতার কারণে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর দুই দেশের সেনার আগ্নেয়াস্ত্র ছাড়াই টহলদারি দেওয়ার কথা, কিন্তু নয়াদিল্লির বক্তব্য, যেভাবে কোনো রকম প্ররোচনা ছাড়াই চীনা সেনারা ভারতীয় বাহিনীর উপর হামলা চালিয়েছে, তাতে আর হাত গুটিয়ে বসে থাকবে না সাউথ ব্লক। ভারতীয় বাহিনীকে বলে দেওয়া হয়েছে, আত্মরক্ষার জন্য তারা গুলি চালাতে পারে। সাউথ ব্লকের এক সেনাকর্তা বলেন, দুই দেশের মধ্যে যে সমঝোতা হয়েছিল তাতে লাদাখ সীমান্তে প্রতিটি টহলদারি বাহিনীতে 15 থেকে 20 জনের বেশি জওয়ান থাকার কথা নয়, কিন্তু শর্ত ভেঙে চীনা সেনারা একসঙ্গে অনেকে মিলে চলে আসছে। তারপর ভারতীয় টহলদারি বাহিনীর উপর হামলা চালাচ্ছে। লাঠি, পাথর, পেরেক লাগানো মুগুর দিয়ে প্রাণঘাতী হামলা চালাচ্ছে তারা। গত জুন মাসে ও পরে আগস্টের শেষে এভাবেই তারা হামলা চালিয়েছে, কিন্তু এবার তা করতে গেলে গুলি দিয়ে জবাব দেবে ভারতীয় বাহিনী। ভারত ও চীনের সেনা কমান্ডার স্তরে 6ষ্ঠ রাউন্ডের বৈঠক শেষ হয়েছে। সে ব্যাপারে প্রশ্ন করা হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এদিন বলেন, আগামী দিনে শান্তি কায়েমের পথ একটাই, সংঘাত কমাতে আলোচনা চালিয়ে যাওয়া এবং লাদাখে যেসব জায়গায় দুই বাহিনীর মধ্যে সংঘাত তৈরি হয়েছে সেখানে ধীরে ধীরে সেনা মোতায়েন কমানো। কিন্তু ব্যাপারটা যে সেদিকে যাচ্ছে না, সেই আশঙ্কা কূটনীতিক ও কৌশলগত বিশেষজ্ঞদের মধ্যে চেপে বসছে। বরং তাদের অনেকেরই ধারণা, শীত পড়ার অপেক্ষা করছে বেইজিং। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর অঞ্চলে শীতে প্রচুর ঠান্ডা থাকে, তাপমাত্রা শূন্যের অনেক নিচে নেমে যায়। সেই সময়ে পায়ে পা দিয়ে ফের ঝগড়া বাঁধতে পারে চীনা সেনাবাহিনী। ভারতীয় সেনা গোয়েন্দাদের কাছে খবর রয়েছে যে লাদাখ সীমান্তে অন্তত 50,000 সেনা মোতায়েন করেছে চীন। সেই সঙ্গে মিসাইল সিস্টেম, ট্যাঙ্ক এবং প্রচুর আগ্নেয়াস্ত্র মজুত করেছে শি জিনপিং এর দেশ। ভারতীয় এক কূটনীতিকের কথায়, চীন এখন বলছে যে ভারতীয় বাহিনীর হামলায় ওদের একজন কমান্ডার সহ 6 জন সেনা সদস্য মারা গেছে। তবে প্রকাশ্যে কথা ওরা এখনো স্বীকার করেনি।
কিন্তু দ্বিপাক্ষিক আলোচনায় যখন এই প্রসঙ্গ তুলেছে তখন বুঝতে হবে ওদের হতাহতের সংখ্যা অন্তত এর 2 গুণ বা 3 গুণ। ফলে মুখে যাই বলুক, ওরা সীমান্তে অস্থিরতা জিইয়ে রাখতে চাইবে বলেই মনে করা হচ্ছে। তাই আসন্ন শীতের জন্য প্রস্তুতি বাড়াচ্ছে ভারতও। লাদাখ সীমান্তে ইতিমধ্যেই পরিকাঠামো বাড়ানো হয়েছে, সেখানে রসদ সরবরাহ করতে আর অসুবিধা নেই। শীতে সংঘর্ষ বাঁধলেও ভারতও গরম গরম জবাব দিতে প্রস্তুত থাকবে। তবে এখনো চীন থেকে এসব বিষয়ে কোনো বক্তব্য মিলেনি। তবে পর্যবেক্ষকরা বলছেন এসবই ভারতের মানুষকে ঠিক রাখার মূল মন্ত্র। এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম দ্য ওয়াল। 3 মাসে ইরানের ইসলামী ব্যবস্থার পতন ঘটানোর পরিকল্পনা ছিল ট্রাম্পের। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল হোসাইন দেহকান বলেছেন, ইরানের ইসলামী বিপ্লব আমেরিকার উপর ঐতিহাসিক আঘাত এনেছে। এই বিপ্লবের কারণে মার্কিন নেতৃত্বাধীন সাম্রাজ্যবাদের কবল থেকে মুক্তি পেয়েছে ইরানি জাতি। তিনি বৃহস্পতিবার ইরানের পশ্চিম অঞ্চলীয় হামেদান শহরে এক অনুষ্ঠানে একথা বলেন। দেহকান আরও বলেছেন, কুফরি শক্তির বিরুদ্ধে বিজয়ের পর ইরানি জাতি পশ্চিম এশিয়ায় মার্কিন উপস্থিতি এবং দখলদার ইসরায়েলের প্রতি সমর্থন দেওয়াকে অবৈধ ও অন্যায় হিসেবে ঘোষণা করে। এই নীতি অনুসরণ করে এগিয়ে যাচ্ছে তেহরান। হোসাইন দেহকান বলেন, আমেরিকা ভেবেছিল পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর সর্বোচ্চ চাপ প্রয়োগের মাধ্যমে ইরানের অর্থনীতিকে 3 মাসের মধ্যে ধ্বংস করে দিতে সক্ষম হবে। তারা এও ভেবেছিল যে অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ার পর ধারাবাহিকতায় গোটা দেশে অস্থিরতা ও বিশৃঙ্খলা দেখা দেবে এবং এর পরিণতিতে ইসলামী ব্যবস্থার পতন ঘটবে। ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা বলেন, আমেরিকা এসব পদক্ষেপ থেকে অনেক বড় শিক্ষা পেয়েছে। এরপরও তারা হয়তো ইরানের বিরুদ্ধে নতুন ফ্রন্ট তৈরির চেষ্টা করবে, কিন্তু তাদের এই ধরনের পদক্ষেপও ব্যর্থ হবে। মার্কিন সেনারা ইরানি ক্ষেপণাস্ত্রের আওতায় থাকবে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর সেকেন্ড ইন কমান্ড রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাবি বলেছেন, আমেরিকা একবার ইরান বিরোধী জোট গঠন করতে ব্যর্থ হয়েছে। যদি তারা একই চেষ্টা চালায় তাহলে তারা আবারও ব্যর্থ হবে। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ওয়াশিংটন নতুন করে কোনো বোকামিপূর্ণ তৎপরতা চালালে তেহরান তার কঠোর জবাব দেবে, যা তারা চিন্তাও করেনি। বুধবার লেবাননের আল মায়াদিন টেলিভিশন নেটওয়ার্কে দেয়া সাক্ষাৎকারে আলী ফাদাভি এসব কথা বলেন। তিনি বলেন, ইরানের ইসলামী বিপ্লবের বিরুদ্ধে আমেরিকার জোট গঠনের প্রচেষ্টা অনেক পুরনো বিষয়। এ প্রচেষ্টা ব্যর্থ হবে। তিনি সতর্ক করে বলেন, আমেরিকা যদি পারস্য উপসাগরে সামরিক উপস্থিতি বজায় রাখতে চায় তাহলে তাদের মনে রাখতে হবে মার্কিন সেনারা ইরানি সেনাদের ক্ষেপণাস্ত্রের আওতায় থাকবে। অস্ত্র নিষেধাজ্ঞা প্রসঙ্গে ইরানের সিনিয়র সেনা কর্মকর্তা কথা বলেন। তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা পুনর্বহাল করতে সক্ষম হবে না আমেরিকা। রাফায়েল নিয়ে ভারতের শর্ত পূরণ করছে না ফ্রান্স। ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা DRDOর সঙ্গে সম্পাদিত অফসেট চুক্তির শর্ত পালন করছে না ফ্রান্সের দাসু এভিয়েশন। সম্প্রতি ভারতের সংসদে জমা দেয়া এক রিপোর্টে এই তথ্য জানিয়েছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা CAG। দেশীয় সংস্থাকে প্রযুক্তি হস্তান্তর করে যন্ত্রাংশ নির্মাণ সংক্রান্ত প্রক্রিয়া কেন এখনো সম্পন্ন হয়নি তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে CAG রিপোর্টে। রাফায়েল কেনার শর্ত অনুযায়ী চুক্তির মোট অঙ্কের একাংশ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ হিসেবে ভারতে আসার কথা, কিন্তু ফরাসি সংস্থাটির তরফে সেই প্রতিশ্রুতি পালনের উদ্যোগ দেখা যায়নি। সংসদে অধিবেশনের অন্তিম পর্বে এই রিপোর্ট পেশ করা হয়েছে, ফলে এ বিষয়ে সংসদে বিতর্কের অবকাশ আর নেই। 2015 সালের সেপ্টেম্বরে প্রায় 58,000 কোটি টাকার বিনিময়ে 36টি রাফায়েল যুদ্ধবিমান ও তাতে ব্যবহৃত অস্ত্র কেনার জন্য দাসু এভিয়েশন ও ইউরোপীয় ক্ষেপণাস্ত্র নির্মাতা সংস্থা MBDর সঙ্গে কেন্দ্রের আলোচনা চূড়ান্ত হয়েছিল। এরপর সই হয় চুক্তি। CAG তার রিপোর্টে বলেছে, দাসু এবং MBDA সংস্থা প্রাথমিকভাবে প্রস্তাব দিয়েছিল
চুক্তির শর্তের 30% পূরণ করতে তারা DRDO-কে উন্নত মানের প্রযুক্তি দেবে। DRDO হালকা ওজনের যুদ্ধ বিমানের জন্য কাবেরী নামক ইঞ্জিন তৈরি করতে এই প্রযুক্তিগত সাহায্য চেয়েছিল। সংসদে পেশ করা রিপোর্টে CAG জানিয়েছে এখনো পর্যন্ত দাসু এই প্রযুক্তিগত সাহায্য দেয়নি, এমনকি এই বিষয়ে নিশ্চিত করে কিছু বলেওনি। বহু ক্ষেত্রেই বিদেশি সংস্থা চুক্তি সইয়ের সময় দেশীয় সংস্থাকে বরাদ দেওয়ার প্রতিশ্রুতি দিলেও সে বিষয়ে দায়বদ্ধতা দেখায় না বলে CAGর অভিযোগ। এই পরিস্থিতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে চুক্তির সময় তার বাস্তবায়নের সম্ভাবনা ভালোভাবে পর্যালোচনার পরামর্শ দেয়া হয়েছে রিপোর্টে। যদিও ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে করোনা পরিস্থিতির কারণে অফসেট বাধ্যবাধকতা পূরণে কিছুটা দেরি হচ্ছে বলে দাসুর পক্ষ থেকে ইতিমধ্যেই বার্তা দেয়া হয়েছে। কিন্তু করোনা পরিস্থিতির মধ্যেই ফ্রান্স থেকে উড়ে এসে ভারতীয় বিমান বাহিনীতে যোগ দিয়েছে 5টি রাফায়েল। প্রসঙ্গত, রাফায়েল চুক্তির পরই তৎকালীন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন মোদী সরকারের সুপারিশে রাষ্ট্রায়ত্ত সংস্থা হেলকে অনিল আম্বানির রিলায়েন্স ডিফেন্সের সঙ্গে একটি অফসেট চুক্তি করেছে দাসু। এই পরিস্থিতি CAGর রিপোর্টে সামনে আসায় বিষয়টি নিয়ে ফের রাজনীতিতে বিতর্ক হতে পারে বলে মনে করা হচ্ছে। এ খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস। দক্ষিণ কোরীয় কর্মকর্তাকে হত্যার পর পুড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার এক কর্মকর্তাকে গুলি করে হত্যার পর পুড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়ার সেনারা। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তারা এই ঘটনা নিষ্ঠুর বলে আখ্যা দিয়েছে। সিউল জানিয়েছে সীমান্তের একটি পেট্রোল বুট থেকে সোমবার ওই ব্যক্তি নিখোঁজ হয়েছিলেন। পরে উত্তর কোরিয়ার জলসীমায় তাকে পাওয়া যায়। দেশটির সৈন্যরা তাকে জিজ্ঞাসাবাদ করার পর হত্যার সিদ্ধান্ত নেয়। করোনা প্রতিরোধে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এই ঘটনার ব্যাখ্যা চেয়েছে দক্ষিণ কোরিয়া। পাশাপাশি তারা দোষীদের শাস্তিও দাবি করেছে। দক্ষিণ কোরিয়ার দাবি, উত্তর কোরিয়ার সৈন্যরা তাকে গুলি করেছে, তার শরীরের উপর তেল ঢেলে আগুন লাগিয়েছে। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি উত্তর কোরিয়া। মহামারী করোনা ভাইরাস ঠেকাতে উত্তর কোরিয়া সীমান্তে হত্যার উদ্দেশ্যে গুলি করার নীতি গ্রহণ করেছে বলে ধারণা করা হচ্ছে। দেশে ঢুকে যাতে কেউ করোনা ভাইরাস ছড়াতে না পারে সেজন্যই সীমান্তে এ কড়াকড়ি উত্তর কোরিয়ার। দক্ষিণ কোরিয়ার ওই কর্মকর্তা মৎস্য বিভাগে কাজ করতেন। তার পেট্রোল বুট উত্তর কোরিয়ার সীমান্ত থেকে 10 কিলোমিটার দূরে ছিল। পরে 47 বছর বয়সী ওই ব্যক্তি জুতা রেখে লাইফ জ্যাকেট নিয়ে বোট থেকে নেমে পড়েন। নিজেদের জলসীমায় তাকে পাওয়ার পর আটক করে উত্তর কোরিয়া। ওই কর্মকর্তা কোনো অসৎকর্ম সাধনের চেষ্টা করেছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম BBC। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।